এক বনে টোনা আর তার দুই বউ মুন্নি আর টুনির সাথে বসবাস করত। টোনার সংসারে অভাব থাকলেও একটা সন্তানের বড়ই অভাব ছিল। টুনি আর মুন্নি অন্য পাখিদের ছানাদের দেখে সব সময় দীর্ঘশ্বাস ফেলতো আর নিজেদের কবে ছানা হবে তা নিয়ে আলোচনা করত। টুনি দিদি, সংসারে তো খেটেই যাচ্ছি, কিন্তু মনে কোনো সুখ নেই গো। আজ পর্যন্ত একটা সন্তানের মা হতে পারলাম না। আমি এমন এক অভাগী, টোনাকে বাবা দেখতে শোনাতে পারলাম না। হায় ঈশ্বর, আমি কি এমন পাপ করেছি যে আমাকে তুমি মা হওয়া থেকে বঞ্চিত করছো? কাঁদিস না রে বোন, কাঁদিস না। তোর সবে মাত্রই বিয়ে হয়েছে, আর দেখ এ অভাগে আমাকে, আমার যে কোনো বাচ্চা হলো না, তাই বলে তো টোনা তোকে বিয়ে করলো। তুইও টোনাকে বাচ্চা দিতে পারলি না। টোনার বংশে বুঝি আর কোনো ছানা নেই রে। এত ভেবে আর কি হবে? যা তো কলসিটা নিয়ে আয়, রান্নার জন্য নদীর ঘাট থেকে জল নিয়ে আসি। মন খারাপ করে বসে থেকে আর কি হবে বল? ঈশ্বর তো আর এই মুখপুরীদের মনের আশা পূরণ করবে না। টুনির কথা শুনে মুন্নি ঘরের ভেতর থেকে কলসি এনে টুনিকে দেয়, আর টুনি কলসি নিয়ে নদীর ঘাটে গিয়ে জল ভরতে থাকে। টুনি যখন নদীর ঘাটে জল ভরছিল তখন সে সময়ে সেখানে এক তান্ত্রিক আসে আর টুনিকে দেখে বলে, কে রে মা তুই? তোর মুখটা অমন মলিন দেখাচ্ছে কেন? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আসিস রে মা? আমাকে বল, আমি অবশ্যই তোকে সাহায্য করব। কারো মলিন মুখ দেখলে যে আমার একদম ভালো লাগে না রে। বাবা, যদি আপনি আমার কষ্ট দূর করতে চান তাহলে এমন একটা উপায় বলে দিন যেটা করলে আমার সন্তান হবে। একটা সন্তানের জন্য উপরওয়ালার কাছে কত কান্নাকাটি করেছি, তবুও উপরওয়ালা আমাকে কোনো সন্তান দেয়নি। আপনি পারবেন বাবা আমাকে একটা সন্তান এনে দিতে? আমার মা ডাক শোনার জন্য যে মনটা বড়ই ব্যাকুল হয়ে আছে। টুনির কথা শুনে তান্ত্রিকের মনে অনেক দয়া হয়। এরপর তান্ত্রিক টুনির মাথায় হাত রেখে আশীর্বাদ করে আর বলে, যা রে মা, তোকে আমি আশীর্বাদ করলাম। তোর আর কোনো চিন্তা নেই। এবার তোর কোল আলো করে একটা সন্তান আসবে। যা রে মা, বাড়ি ফিরে যা, আর চিন্তা করতে হবে না। এ কথা শুনে টুনি ভীষণ খুশি হয় আর খুশি মনে বাড়িতে ফিরে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। তা দেখে মুন্নির মনে ভীষণ হিংসে হয়। তখন মুন্নি বলে, আমার আগে ওই টুনি মা হয়ে গেল না, এ কিছুতেই হতে পারে না। এবার তো টোনা আমাকে বাড়ি থেকে বের করে দেবে মনে হচ্ছে। টুনি আর তার সন্তানকে বেশি ভালোবাসবে। আমার যদি কোনো সন্তান না থাকে তবে ওই টুনিরও কোনো সন্তান থাকবে না। টুনির সন্তানকে আমি কিছুতেই এ বাড়িতে থাকতে দেব না। কিছু তো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি করি? পেয়েছি উপায়। এ কথা বলে মুন্নি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হয়ে গেলে টুনি তার ছানা টুকিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে মুন্নি টুনির ঘরে এসে টুনির ছানা টুকিকে চুরি করে নিয়ে যায় আর বনের গভীরে ফেলে দিয়ে আসে। এদিকে টুকি গভীর রাতে খিদের জ্বালায় কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর সে সময় সেখানে একটা ডাইনি আসে আর টুকিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বলে, এটা তো দেখছি একটা পাখির ছানা। তাই তো বলে, টাটকা পাখির ছানার গন্ধ কোথা থেকে আসছে? বাবা, আজ তো আমার ভরি ভোজ ভালোই হবে। এই পাখির ছানার রক্ত আমি শরবত বানিয়ে খাবো, মাথা চিবিয়ে খাবো। কতদিনের আশা ছিল আমার, এমন একটা ছোট্ট পাখির ছানা খাবো। আজ আমার সেই আশা পূরণ হবে। যাই, একে আমার গোপন গুহাতে নিয়ে যাই। এ কথা বলে ডাইনি টুকিকে নিয়ে তার গোপন গুহায় চলে যায়। আর
টুকিকে যেই না ধরে খেতে যাবে তখনই টুকির জ্ঞান ফিরে আসে। তখন টুকি কাঁদতে কাঁদতে বলে, তুমি কি আমার মা? মা, ও মা, আমার না অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে খাবার দাও না মা। আমি খাবো। কিছুক্ষণ আগে আমি স্বপ্ন দেখেছি, জানো তো মা, যে আমি একটা বনের মধ্যে পড়ে আছি আর খিদে জ্বালায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছি। চোখ খুলে আমার সত্যি সত্যি খিদে পেয়ে গেছে মা। তুমি চুপ করে আছো কেন? দাও দাও, আমাকে খেতে দাও তো। টুকির এমন আদরের কথা শুনে ডাইনির মনে অনেক মায়া হয়। আহারে, ছানাটা কত ভালো মনের। সে জানেই না যে আমি তার মা নই। আমার মতো একটা খারাপ ডাইনিকে সে মা বলে ডেকেছে। আমি তাকে কিছুতেই খেতে পারবো না। আমাকে তো কেউ দেখতেই পায় না, সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। সেই জায়গায় এই ছানা ভয় পাওয়ার বদলে আমাকে মা বলে ডেকেছে। এতটুকু সময়ে ছানাটার মায়ায় পড়ে গেছি। না, একে আর আমি খাবো না। আজ থেকে এ আমার সন্তান। একে আমি নিজের কাছেই রেখে দিব। দিচ্ছি মা, দিচ্ছি। আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। আহারে, তোর বুঝি বড্ড খিদে লেগেছে রে মা? শোন মা আমার, কাঁদিস না। এ কথা বলে ডাইনি টুকিকে কিছু ফল খেতে দেয় আর টুকি তা গপ গপ করে খেতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুকি আস্তে আস্তে বড় হয়ে ওঠে। একদিন, মা টুকি, তুই একটু গুহায় থাক মা, আমি একটু বাহিরে খাবার সংগ্রহ করে নিয়ে আসছি। একদম বের হবি না কিন্তু, তোর বিপদ হতে পারে। আমি ফিরে না আসা পর্যন্ত এখানে চুপটি করে থাকবি। না মা, প্রতিদিন তুমি আমাকে একা রেখে বাহিরে চলে যাও। বাড়িতে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। আজ আমিও তোমার সাথে যাব। তুমি তো আমাকে এখান থেকে বের হতেই দাও না। আচ্ছা মা, একটা কথা বলি তোমাকে। তুমি দেখতে আমার মতো নও কেন? আর তুমি এমন দেখতে কেন বলো তো মা? আর তোমার কথাগুলো কেমন ভয়ঙ্কর। আমার যে খুব ভয় লাগে মা। ছোট থেকে তোকে এত বড় করলাম এসব কথা শোনার জন্য। এখন বড় হয়ে আমারই মুখের উপর তর্ক করিস? তুই আমার মতো দেখতে হসনি তো কি হয়েছে? তুই তোর বাবার মতো দেখতে হয়েছিস। আর আমার কণ্ঠ এমনই। আর তোর কণ্ঠ ভালো কারণ তোর বাবার কণ্ঠ ভালো ছিল। আমি তোকে বাহিরে নিয়ে যাব না মানে নিয়ে যাব না। মায়ের কথা শোন টুকি। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলো না, আজকে আমাকে নিয়ে চলো না মা। ও মা, এই গুহার মধ্যে আমার একদম ভালো লাগে না মা। টুকি আর তার ডাইনি মা যখন এভাবে তর্ক করছিল সে সময় গুহার পাশ দিয়ে কবুতর আর যোগু কাক হেঁটে যাচ্ছিল। যোগু কাক আর কবুতর গুহার ভেতরে টুকির গলার আওয়াজ শুনছিল আর বলে, কি গুহার ভেতর থেকে একটা বাচ্চার শব্দ শুনতে পাচ্ছি। যজ্ঞ দাদা, এই গুহার ভিতর বাচ্চা আসলো কোথা থেকে? চলো তো গিয়ে দেখি ভিতরে বাচ্চাটা কি করে। এ কথা বলে যোগু কাক গুহার দরজায় গিয়ে ডাকতে থাকে, ভিতরে কে আছো? বাইরে আসো। তুমি কি কোনো বিপদে পড়েছো? ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। কে আছো? বাইরে এসো। যোগু কাক যখন এভাবে বাইরে থেকে ডাকছিল তা ডাইনি শুনে ফেলে আর একাই বাহিরে চলে আসে। যোগু কাক ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তখন ডাইনি যোগু কাককে বলে, ভিতরে আমার মেয়ে আছে, তুই ওকে ডাকছিস কেন? তোর কি মরার শখ হয়েছে? যে আমার মেয়েকে এই গুহার ভেতর থেকে বের করতে চাইবে তাকেই আমি শেষ করে দিব। ওকে আমি কিছুতেই বাহিরের দুনিয়ায় আনবো না। ও আমার আসল সত্যিটা জেনে গেলে কিছুতেই মা বলে আমাকে মেনে নিবে না। এ কথা বলে ডাইনি যোগু কাকের গলা চেপে ধরে
আর গলা চেপে ধরেই যোগু কাককে মেরে ফেলে। আর এ দেখে কবুতর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুকিও বাহিরে চলে আসে। আর যোগু কাকের মৃত দেখে টুকি বলে, কি এই পাখিটা মরে গিয়েছে নাকি? আরে একে দেখে তো একদম আমার মতো লাগছে। সত্যি করে বলো না মা, তুমি কে? তুই আমাকে সন্দেহ করছিস? নিজের মাকে সন্দেহ করছিস? আয় ভেতরে আয় বলছি। এ কথা বলে ডাইনি টুকিকে গুহার ভেতরে নিয়ে যায়। এদিকে কবুতর সেখান থেকে পালিয়ে গিয়ে তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক সহ বনের সব পাখিরা গুহার সামনে এসে উপস্থিত হয়। আর তান্ত্রিক মন্ত্রতন্ত্র দিয়ে ডাইনিকে আহ্বান করতে থাকে। আয় আয়, কোন ডাইনি ভেতরে আছিস? বেরিয়ে আয়, এক্ষুনি এই গুহা থেকে বেরিয়ে আয় বলছি। তান্ত্রিক ডাইনিকে আহ্বান করার সাথে সাথে ডাইনি গুহা থেকে বেরিয়ে আসে। আর ডাইনির সাথে টুকিও বাহিরে বেরিয়ে আসে। তান্ত্রিক ডাইনিকে বলে, তুই যে ছানাকে আটকে রেখেছিস ওই ছানাকে ফেরত দিয়ে দে। ওটা তো পাখির ছানা, আর তুই একটা ডাইনি। ডাইনির ছানা কখনো পাখির ছানা হয় না, তাই না? কিছুতেই আমি ওকে ফেরত দেব না। ওকে আমি বনের মধ্যে কুড়িয়ে পেয়েছি, বড় করে তুলেছি। ও আমার সন্তান। ডাইনি যখন এসব কথা বলছিল, সব পাখিদের মধ্যে টুনি আর মুন্নিও সেখানে উপস্থিত ছিল। টুনি ডাইনির কথা শুনে কেঁদে ওঠে আর বলে, কি বললে তুমি? ওই ছানাকে কুড়িয়ে পেয়েছো? আমার সন্তানও তো হারিয়ে গেছে। তার মানে ও আমার সন্তান? হ্যাঁ দিদি, ওটা তোমারই সন্তান। আচ্ছা, আমার সামনে আমি একটা সত্যি কথা বলবো। সেই রাতে আমি তোমার সন্তানকে চুরি করে বনের মধ্যে ফেলে রেখে গিয়েছিলাম আর আড়ালে দাঁড়িয়েছিলাম তোমার সন্তানকে কে খায় সেটা দেখার জন্য। তখন আমি দেখি এই ডাইনিটা তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে। এ দেখে আমি বাড়িতে চলে আসি। প্রথম প্রথম তো তোমার কষ্ট দেখে মজাই পেতাম, আর কিছুদিন পর আমার এই অপকর্মের জন্য আমার নিজেরই অনুশোচনা হয়। দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসব কথা শুনে ডাইনি বলে ওঠে, সত্যি তোমার সন্তান টুকি? তাহলে আমি তোমাকে ফেরত দেব। যদিও বা টুকিকে আমি আমার নিজের সন্তানের মতো বড় করেছি, কিন্তু একজন মায়ের কষ্ট আমি বুঝতে পেরেছি। তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। তুমিও তো ওকে আদর করে বড় করেছো। তুমি না থাকলে হয়তো বা বেঁচেই থাকতো না আমার মেয়েটা। এখন থেকে আমিও টুকির মা, আর তুমিও টুকির মা। এ কথা বলে ডাইনি টুকিকে টুনির কাছে ফেরত দিয়ে দেয়। আর টুকিকে ফেরত দেওয়ার পর সবাই সেখান থেকে চলে যায়। আর টুকি তার দু মাকে নিয়ে সুখে শান্তিতে তার জীবন কাটাতে থাকে। টোনা, ও টোনা, আজ আমরা কি খাবো না খাবো সেটা নিয়ে কি তুমি কিছু ভেবেছো টোনা? এদিকে তো বাড়িতে কোনো বাজারও নেই। দেখো টুনি, দুদিন তো বৃষ্টির কারণে বাইরে যেতে পারিনি, তাই হাতে কোনো টাকা পয়সাও নেই। টুনি, কি করে যে আমি সংসারটা চালাবো ভেবেই পাচ্ছি না। টোনা, তুমিও তো ভেবো না। মা আমায় বিয়ের সময় যে বালা জোড়া দিয়েছিল, তুমি বরং সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও। তাতে যদি আমাদের সংসারটা দুদিন একটু ভালো করে চলে। না না টুনি, তোমার মায়ের রেখে যাওয়া সেই স্মৃতিটুকু আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। দরকার হলে আমরা আরো দুদিন না খেয়ে থাকবো। টোনা, এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমরা মারা যাব। তাই বলছি কি টোনা, তুমি আর কোনো কথা বাড়িও না তো। আমার যে খুব খিদে পেয়েছে টোনা, আমি যে আর না খেয়ে থাকতে পারছি না। এ কথা বলে টুনি তার বালা জোড়া এনে টোনাকে দেয়। আর টোনা বাধ্য হয়ে সেগুলো বিক্রি করার জন্য বাজারে যায়। তারা ছিল অনেক গরিব, ঠিকমতো দুবেলা খাবারও খেতে পারতো না। এভাবে সুখে দুঃখে একসাথে পাশে থেকেই তাদের দিন কাটছিল। কি হয়েছে টুনি, তুমি কি কিছু বলবে আমাকে? বলছি কি টোনা, আজ সকালে দিদি আমাকে ফোন করেছিল। আজকে নাকি দিদি আমাদের বাড়িতে আসবে। টোনা, তুমি তো জানোই দিদির কত ভালো ঘরে বিয়ে হয়েছে, কত ভালো ভালো খাবার খায়।
আর দিদি আসলে তো আমি এসব সস্তা খাবার দিতে পারবো না। তাই বলছি কি, তুমি যদি আমাকে কিছু ভালো বাজার করে এনে দিতে পারতে অনেক ভালো হতো। তুমি তো জানোই টুনি, আমাদের কত অভাবের সংসার, আমরাই তো ভালোভাবে চলতে পারি না। তাই ঘরে যা খাবার আছে তাই তোমার দিদিকে খেতে দেবে, বুঝেছো? আমি এখন বাইরে যাই, দেখি কোনো কাজ পাই কিনা। এ কথা বলে টোনা বাইরে চলে যায়। আর টুনি তার দিদির জন্য ঘরের সস্তা খাবারই রান্না করতে থাকে। দেখতে দেখতে বিকেল হয়ে যায় আর টুনি তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে টুনি দেখে তার বোন হেলিকপ্টারে করে বাসায় আসছে। এতদিন পর টুনি তার বোনকে দেখে অনেক খুশি হয়। দিদি জানো, তোমাকে দেখে আমার যে কি ভালো লাগছে। কতদিন পর তোমাকে দেখলাম আমি। তা দিদি, তুমি কেমন আছো? হ্যাঁ রে, বড় লোকরা কেমন থাকে সেটা তো তুই ভালো করেই জানিস। আর এখন এসব ন্যাকামো না করে তাড়াতাড়ি এসিটা চালু করে দে তো। আমার যে খুব গরম লেগেছে রে। আর তুই তো জানিস ছোটবেলা থেকে আমি একদম গরম সহ্য করতে পারি না। কিন্তু দিদি, আমার বাসায় তো কোনো এসিই নেই। তুমি বসো, আমি তোমাকে হাত পাখা দিয়ে বাতাস করছি। কি কি বললি তুই? সামান্য একটা এসি তোর বাসায় নেই? হ্যাঁ রে, টোনা কি এখনো দিনমজুরের কাজ করে নাকি বলতো? আমি তোদের কতবার বলেছি টোনাকে একটা ভালো ব্যবসা ধরিয়ে দেই, কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনিস না। জানিস কালু কত ভালো ব্যবসা করে, আর তাতে আমাদের অনেক ভালো রোজগার হয় রে। দিদি, ব্যবসা করার মতো টাকা কি আমাদের কাছে আছে বলো? তুমি কেন এসব কথা বলছো আমাকে? আমি এই ভাঙা ঘরে অনেক ভালো আছি। দিদি, এখন খাবে চলো তুমি। এ কথা বলে টুনি কিছু শুকনো রুটি এনে মিনুকে দেয়। আর শুকনো রুটি দেখে তো মিনু একেবারে রেগে যায়। শয়তান টুনি, তুই আমাকে এখন শুকনো রুটি খেতে দিলি? আমি কি তোর বাড়ির শুকনো রুটি খেতে এসেছি নাকি বলতো? তুই জানিস আমার বাড়ির কাজের লোকেরাও এসব খাবার খায় না। আমি এই প্রথম তোর বাড়িতে এলাম, আর তুই আমাকে শুকনো রুটি খাইয়ে অপমান করছিস। দিদি, রাগ করো না দিদি, আমি তোমায় কোথায় অপমান করলাম? বরং তুমিই তো আমাকে অপমান করছো। আমার সামর্থ্যে যা আছে আমি তো তোমাকে সেটাই খেতে দিলাম দিদি। আমি গরিব বলে তুমি আমাকে এত কথা শোনালে দিদি। ভেবেছিলাম তোমার সাথে সুখ দুঃখের কথা বলবো, কিন্তু তুমি তো এসেই আমার সাথে কেমন জানি করছো। আমি এবার ভালো করেই বুঝতে পারছি রে, আসলে তোর বাড়িতে আসাই আমার ভুল হয়েছে। ইস, আমি যদি আজ কালুকে এখানে নিয়ে আসতাম তাহলে আমি ওর কাছে কত ছোট হয়ে যেতাম। তোর বাড়ির পরিবেশ দেখেই তো আমার ঘেন্না হচ্ছে রে। কালু এলে তো এক মুহূর্তও থাকতে পারতো না। যত সব ছোট লোকে কারবার। তুই বরং থাক কেমন, আমি বাসায় চললাম। এ কথা বলে মিনু অনেক রেগে আবারও প্লেনে করে সেখান থেকে চলে যায়। আর মিনু চলে যাওয়ার পরই টোনা বাসায় ফিরে আসে। সে কি টুনি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আর তোমার দিদির যে আসার কথা ছিল সে এখনো আসেনি নাকি? কি গো টুনি, চুপ করে আছো কেন, বলো না। এরপর টুনি কেঁদে কেঁদে টোনাকে সব কথা খুলে বলে। সব শুনে টোনাও অনেক কষ্ট পায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে কালু কাকা একদিন মিনুকে বলে, মিনু, আজ আমি মনে হয় কাজে যেতে পারবো না গো। আমার বুকের বাঁ পাশে কেমন যেন ব্যথা করছে। ঘরে যা ওষুধ ছিল সেটা খাওয়ার পরেও একটুও ব্যথা কমছে না মিনু। সে কি, এসব তুমি কি বলছো গো? চলো, আমি তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এ কথা বলে মিনু কালুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার কালুকে চিকিৎসা করে দেখার পর কিছু ঔষধ লিখে দেয়। আর মিনু সেই অনুযায়ী ঔষধ নিয়ে কালুকে খাওয়াতে থাকে। কিন্তু কালুর ব্যথা কিছুতেই কমছিল না। এভাবে যতই দিন যাচ্ছিল মিনু তাদের ব্যবসার সব টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে কালুর চিকিৎসা করাচ্ছিল। মিনু শত চেষ্টা করার পরেও তার স্বামী কালু কাককে বাঁচাতে পারে না। হায় হায়, এবার কি হবে? আমি তো কালুকে চিকিৎসা করাতে গিয়ে সব কিছুই শেষ করে ফেলেছি। এখন তো আমি নিঃস্ব হয়ে গেলাম। যাই, আজ থেকে বরং আমি ভিক্ষে করব। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। এরপর থেকে মিনু সেই বনের পাখিদের কাছ থেকে সাহায্য নিয়ে চলতো। তবে রোজ রোজ মিনুকে সাহায্য করতে করতে সবাই বিরক্ত হয়ে যেত। এক পর্যায়ে তারা আর মিনুকে কোনো সাহায্য করে না।
এখন আমি কি করব? এই বনে তো আর কেউই আমাকে সাহায্য দিচ্ছে না। না, আমি বরং পাশের বনে যাই, সেখানে হয়তো আমি অনেক ভালো সাহায্য পাবো। এই কথা বলে মিনু উড়তে উড়তে পাশের বনে যায়, আর এরপর থেকে রোজ সবার কাছে সাহায্য চাইতে যেত। একদিন টুনি জল আনার জন্য নদীর ধার দিয়ে যাচ্ছিল, আর তার সাথে মিনুর দেখা হয়। দিদিকে এ অবস্থায় দেখে তো টুনি একেবারে চমকে যায়। এরপর জানতে চাইলে মিনু সব কথা টুনিকে বলে। দিদি, এসব শুনে সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে রে। তবে দিদি, আজ থেকে তুই আর ভিক্ষে করবি না, তুই আজ থেকে আমাদের বাড়িতেই থাকবি। আমরা যা খাবো তুইও সেটাই খাবি রে দিদি। তুই সত্যি বলছিস রে বোন? জানিস, এ কদিন আমার খুব কষ্ট হয়েছে। তবে বোন, তুই আমাকে ক্ষমা করে দে রে। তুই গরিব বলে আমি তোকে কত অপমান করেছি, কত ছোট করেছি তোকে। আমাকে তুই ক্ষমা করে দে বোন। ঠিক বলেছিস রে দিদি, তোর অনেক অহংকারের কারণে আজ তোর এই অবস্থা হয়েছে। তা আমি তো তোর নিজেরই বোন, তাই না? বোন হয়ে বোনের বিপদে পাশে দাঁড়াবো না, এটা কি কখনো হয়? চল রে দিদি, আমার বাড়িতে চল। এরপর টনি মিনুকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে মিনু টোনাটুনির সাথে অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এখন আমি এখান থেকে নামবো কি করে? এখান থেকে পড়ে গেলে তো আমি আর বাঁচবো না। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এভাবে কৃষক পত্নী মিনতি লতা পাতা জড়ানো পা নিয়ে ভয়ে কাঁদতে থাকে, আর তার কান্না দূর থেকে টোনা শুনতে পায়। আশেপাশে কে যেন কাঁদছে, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। দেখি তো। তুমি কাঁদছো কেন দিদি? কি হয়েছে তোমার? আমি বড় বিপদে পড়েছি টোনা। এই গাছে আমি আম পাড়তে উঠেছিলাম, নামার সময় হঠাৎই আমার পা দুটো লতায় পেঁচিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও হাত দিয়ে লতা ছাড়াতে পারছি না। এখান থেকে এপাশ ওপাশ করলেই আমি পড়ে যাব গো। তুমি কেঁদো না দিদি, আমি তোমাকে সাহায্য করব। এই বলে টোনা তার ঠোঁটের সাহায্যে লতা পাতা কেটে দিতে থাকে। তোমাকে অনেক ধন্যবাদ টোনা, তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। ধন্যবাদ দিতে হবে না দিদি, একজনের বিপদে আরেকজন সাহায্য করাই তো পরম ধর্ম, তাই না? তবুও টোনা, তোমার উপকার আমি কখনোই ভুলবো না। এই নির্জন জঙ্গলে তুমি না এলে হয়তো আমাকে ওই গাছেই ঝুলে থাকতে হতো। যদি কখনো সুযোগ পাই, তোমার এই উপকারের প্রতিদান আমি নিশ্চয়ই দেব। দিদি, এবার আমাকে ফিরতে হবে। আমার বউ টুনি গর্ভবতী। সময় মতো খাবার না নিয়ে গেলে যে খিদের জ্বালায় কষ্ট পাবে গো দিদি। ভাগ্যে থাকলে আমাদের আবার দেখা হবে। এই জঙ্গলের উত্তরেই আমি থাকি। তোমার উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। এসো টোনা। মিনতি টোনার কাছে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে টোনাও গাছের ডালে রাখা দানাগুলো নিয়ে বাসায় চলে যায়। টুনি, আজকালকের মধ্যেই তোমার ডিম ফুটে ছানা বের হবে। এদিকে তো আবহাওয়াও বেশ ঠান্ডা। এমন আবহাওয়াতেও আমাদের ছানার শরীর গরম রাখার জন্য আমাদের লাঠির প্রয়োজন। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। আর দেরি না করে তুমি এক্ষুনি বন থেকে লাঠি নিয়ে এসো। যাও গো, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আমি চাই আমাদের দুজনের সামনেই আমাদের ছানার জন্ম হোক। এরপর টোনা শুকনো লাঠির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরে বাহ, শুকনো লাঠির খুঁজতে বেরিয়ে চমৎকার দানার খোঁজ মিলে গেল। যাই হোক, একসঙ্গে তো আজ দুটো কাজ হয়ে গেল। অনেক সময় তো হয়ে গেল, টোনা এখনো ফিরছে না। কিছুক্ষণ পর তো বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসবে। টোনার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। টনি টোনার চিন্তায় ছটপট করতে থাকে। না, এভাবে আর বসে থাকলে চলবে না। দেখি তো একটু এগিয়ে গিয়ে টোনা ফিরছে কিনা। এ কথা বলে টুনি টোনাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর টুনি টোনাকে বন্দি অবস্থায় দেখতে পেয়ে ছুটে চলে যায়। ওগো, তোমার একই অবস্থা। তোমার এই অবস্থা কি করে হলো? তুমি তো শুকনো লাঠি আনতে বেরিয়েছিলে, তাহলে এসব কি হলো গো? দূরে সরে দাঁড়াও টুনি, দূরে সরে দাঁড়াও। তুমি এই জালের থেকে দূরে সরে দাঁড়াও। কে জানে তুমিও যদি আমার মতো জালে বন্দি হয়ে যাও।
ওগো, আমি তোমাকে এমন বিপদে রেখে কি করে দূরে থাকবো? তুমি ভেবো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এই জাল থেকে আমি তোমাকে মুক্ত করবই। এ কথা বলে টুনি তার ঠোঁটের সাহায্যে কাটার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই গাছ থেকে একটা জাল এসে আবার টুনির উপরেও পড়ে, আর টোনার মতো টুনিও শিকারীর ফাঁদে বন্দী হয়ে যায়। তোমাকে বারণ করার সত্ত্বেও তুমি আমার কথা শুনলে না কেন? এবার দেখলে তো আমার মতো তোমারও অবস্থা হলো। ওগো, আমাদের অনাগত ছানার কি হবে? যে কোনো সময় ডিম ফুটে ছানা বেরিয়ে যাবে। কে দেখে রাখবে আমাদের ছানাকে? টুনি এভাবেই কাঁদতে থাকে। এদিকে দূর থেকে শিকারী বন্দি টোনা আর টুনির দিকে আসতে থাকে আর হাসতে থাকে। আরে বাহ, দারুণ মজা তো। আজ তো দুটো পাখি আমার জালে আটকা পড়েছে। এই দুটোকে তো আমি চড়া দামে বিক্রি করতে পারবো। এ কথা বলে শিকারী টোনা আর টুনিকে খাঁচায় বন্দি করে করে নিয়ে যেতে থাকে। অন্যদিকে টুনির ডিম ফুটিয়ে ছানা বেরিয়ে আসে। মা, বাবা, তোমরা কোথায়? মা, বাবা, তোমরা আসছো না কেন? মা, মা, বাবা। আরে কাকলি, এত চিন্তা করছো কেন? তুমি টুনির কাছে যাও আর টুনির কাছ থেকে কিছু দানা ধার নিয়ে আসো। ওগো, আমি টুনির কাছে যেতে পারবো না। টুনির ছানা জন্মানোর কথা। এই সময় নিশ্চয়ই টুনি আমাকে দানা ধার দেবে না। আরে বাবা, একবার গিয়ে তো দেখো। টুনি অনেক ভালো, ওর কাছে দানা থাকলে নিশ্চয়ই না করবে না। কিন্তু ওর কাছে যদি দানা না থাকে তাহলে? তাহলে আর কি, না থাকলে তুমি ফিরে আসবে, আমরা অন্য কোনো ব্যবস্থা করব। তবুও তুমি একবার গিয়ে দেখো তো। টুনি, এই টুনি, বাড়িতে আছিস? কি রে, শুনতে পাচ্ছিস না? দরজাটা খোল টুনি। মনে হচ্ছে আমার বাবা মা এসেছে। মা, মা, বাবা, বাবা। আমি কিভাবে দরজা খুলবো? মা, বাবা, তোমরা তাড়াতাড়ি এসো। আমার ভীষণ ভয় করছে। আমার খুব ভয় করছে। আরে আরে, এটা তো ছানার কান্নার আওয়াজ। তার মানে টুনি ঘরে নেই, তাই তার ছানা এভাবে কাঁদছে। দেখি তো। এ কথা বলে কাকলি জানালা দিয়ে টুনির ঘরে প্রবেশ করে আর টুনির ছানাকে দেখতে পায়। তুমি কি আমার মা? না রে মা, আমি তোর মা নই। তাহলে কি তুমি আমায় খেতে এসেছো? না মা, আমি তোমাকে খেতে আসিনি। আমি তোমাদের প্রতিবেশী। তোমার মায়ের থেকে দানা ধার চাইতে এসেছি। তুমি আমাকে আন্টি বলে ডাকতে পারো। আন্টি, ও আন্টি। আমার মা বাবা কোথায় গো? আমি আমার বাবা মায়ের কাছে যাব। মনে হচ্ছে তোমার বাবা মা খাবারের সন্ধানে বেরিয়েছে, আর তারা ফেরার আগে তোমার জন্ম হয়েছে। তুমি কেঁদো না মা, কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমার বাবা মা ফিরে আসবে। আন্টি, আন্টি, আমার না ভীষণ ভয় করছে গো। ভয় পেও না মা, তুমি চলো আমার সাথে, আমার বাড়িতে চলো। তোমার বাবা মা এলে আমি আবার তোমাকে দিয়ে যাব। পর কাকলি টুনির ছানাকে নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে শিকারী যখন টোনা আর টুনিকে খাঁচায় বন্দি করে নিয়ে যাচ্ছিল, তখন তোতা তা দেখে ফেলে। আরে, টোনা দাদা আর টুনি ভাবিকে শিকারি বন্দি করেছে। ওদের সাথে তো দেখছি খুব খারাপ হয়েছে। না জানি এই শিকারি ওদের সাথে কি না কি করবে। তোতা দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাকলি কালু কাককে টুনির ছানার বিষয়ে সব কথা বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে তোতাও সেখানে চলে আসে। কালু দাদা, আমি টোনা আর টুনি ভাবিকে শিকারির খাঁচায় বন্দি অবস্থায় দেখেছি। শিকারি তাদের ধরে নিয়ে যাচ্ছে। আরে তোতা, চুপ করো। কাছেই টুনির ছানা আছে, শুনতে পেলে ভীষণ কান্না করবে। তোতা, ওই শিকারি কোন দিকে গিয়েছে? কালু দাদা, আমি ওই শিকারিকে জঙ্গলে দক্ষিণে যেতে দেখেছি। কাকলি, তুমি ছানার খেয়াল রেখো। আমি আর টোনা এখনই টোনা আর টুনিকে বাঁচাতে যাব। ওগো, সাবধানে যেও। দেখো, শিকারি যেন আবার তোমাদের কোনো ক্ষতি না করে বসে। আন্টি, আন্টি, আমার বাবা মা কখন আসবে? আমার যে ভীষণ ঠান্ডা লাগছে আন্টি। মারে, তোর বাবা মা তোর জন্য শীতের কাপড় আনতে গেছে। খুব তাড়াতাড়ি চলে আসবে।
এ কথা বলে কাকলি আগুন জ্বালিয়ে টুনির ছানাকে তাপ দিতে থাকে। তোতা আর কালু খুঁজতে খুঁজতে একটা বাড়ির পাশে এসে দাঁড়ায় আর টোনা টুনির কান্নার আওয়াজ পায়। তা ভাই, মনে হচ্ছে এই বাড়িটাই শিকারের বাড়ি। এখান থেকেই তো টোনা আর টুনির কান্নার আওয়াজ ভেসে আসছে। আমারও তো তাই মনে হচ্ছে। এরপর কালু কাকার তোতা ঘরের জানালা দিয়ে উকি মারে আর তারা টোনা আর টুনিকে একটি খাঁচাবন্দি দেখতে পায়। তারা দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করে টোনা টুনির কাছে যায়। তাদেরকে দেখে টোনা আর টুনির প্রাণে যেন জান ফিরে আসে। টোনা ভাই, টুনি, তোমাদের ডিম থেকে একটা সুন্দর ছানা বেরিয়েছে। কি আমার ডিম থেকে ছানা বেরিয়েছে? কালু দাদা গো, আমার ছানা ঠিক আছে তো? টুনি, তুমি চিন্তা করো না, তোমার ছানা একদম সুরক্ষিত আছে। তোমার ছানা আমার ঘরে আমার স্ত্রীর কাছে আছে। কালু দাদা, আমার ডিম থেকে কি ছানা বেরিয়েছে গো? ছেলে নাকি মেয়ে? তোমার ডিম থেকে ছোট্ট ফুটফুটে একটা মেয়ে ছানা বেরিয়েছে। তোমার মেয়ে ঠিক তোমার মতোই দেখতে হয়েছে। টুনি, আমাদের কপাল খারাপ। আমাদের একমাত্র সন্তানের জন্ম হলো, অথচ আমরা কেউ তার পাশে থাকতে পেলাম না। সন্তানের মুখ হয়তো আমরা আর কোনোদিন দেখতে পারবো না। ওগো, আমার মেয়েটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে গো। কেঁদো না টুনি বোন, এই খাঁচা লোহা দিয়ে তৈরি, তাই আমাদের এই খাঁচা ভাঙার মতো শক্তি আমাদের ছোটে নেই। আমরা যে নিরুপায়। কালু দাদা, তাহলে কি আমরা ব্যর্থ হয়ে ফিরে যাব? কোনোভাবে কি টোনা দাদা আর টুনি দিদিকে উদ্ধার করতে পারবো না? টোনা আর টুনি অসহায়ভাবে কাঁদতে থাকে আর তখনই টোনার মনে পড়ে কৃষক পত্নী মিনতির কথা। তখন টোনা কালুকে বলতে থাকে, কালু দাদা, আমাদের বাঁচার একটা উপায় আছে। এই জঙ্গলের উত্তরে এক কৃষক পরিবার বাস করে। কৃষক পত্নী আমাকে চেনে। আমার কথা যদি তুমি যে তাকে বলো, তাহলে সে নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। কিন্তু কৃষক পত্নী তোমাকে কেন সাহায্য করবে টোনা? সে সাহায্য নাও করতে পারে। আমার বিশ্বাস কৃষক পত্নী আমাকে সাহায্য করবেই করবে। একদিন আমি তাকে প্রাণে বাঁচিয়েছিলাম। সেই দিন তিনি আমায় কথা দিয়েছিলেন, সুযোগ পেলে অবশ্যই আমার উপকার করবেন। তোমরা দয়া করে তার কাছে যাও, তাকে গিয়ে আমার বিপদের কথা খুলে বলো। ঠিক আছে টোনা, আমরা তাই করছি। চল তোতা, এক সেকেন্ডও দেরি করা চলবে না। এদের জীবন যে সংকটে আছে। এরপর কালু কাকার তোতা বনের উত্তরে চলে যায় আর কৃষক পত্নীর বাড়ি খুঁজতে থাকে। একসময় তারা কৃষক পত্নীকে খুঁজে পায়, তার কাছে সব খুলে বলে। আমাদের সাহায্য করুন দিদি। তোমরা কারা আর কি সাহায্য চাই আমার কাছে? আমরা টোনার প্রতিবেশী। এক শিকারী টোনা আর টুনিকে হাতে বন্দি করেছে। আমরা কোনোভাবেই তাদেরকে মুক্ত করতে পারছি না দিদি। টোনা আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে আর বলেছে আপনাকে বললে নাকি আপনি সাহায্য করবেন। তোমরা ঠিক জায়গায় এসেছো। আমি অবশ্যই তাদেরকে মুক্ত করব। পরোপকারী পরম ধর্ম। একদিন টোনা আমাকে সাহায্য করেছে, সেদিন আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি আজ তার বিপদে আমি অবশ্যই সাহায্য করব। তোমরা চলো আমাকে নিয়ে। এরপর কালু কাকার তোতা কৃষক পত্নীকে নিয়ে সেই শিকারীর বাড়িতে চলে যায়। ওই পাখি দুটোকে তুমি আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে দ্বিগুণ টাকা দেব। কি, দ্বিগুণ টাকা দেবে? তাহলে তো বিক্রি করতেই হয়। এই নাও তোমার পাখি। শিকারী মিনতির কাছে টোনাটুনি বিক্রি করে টাকা নিয়ে চলে যায়। তোমাকে অনেক ধন্যবাদ দিদি। তোমার এমন উপকার আমি সারা জীবন মনে রাখবো। আজ তোমার কারণে যে আমরা দুজন মুক্ত হতে পেরেছি। আমাদের সবার উচিত উপকারীর উপকার স্বীকার করা। আমাকে ধন্যবাদ দিও না টোনা, আমি কেবলমাত্র তোমার উপকারের প্রতিদান দিয়েছি। পরোপকারী যে পরম ধর্ম। এরপর তারা সবাই মিনতির কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হয়। পথে যেতে টুনি একটা কলা গাছে আনারস ঝুলতে দেখে। এটা দেখে সে টোনাকে বলতে থাকে, টোনা, কাকুলি দিদি আমার সন্তানকে আগলে রেখেছে। কালু দাদা আর তোতা দাদা আমাদের মুক্ত হতে সাহায্য করেছে। তারা সবাই মিলে তোমাকে আর আমাকে মুক্ত করতে সাহায্য করেছে। তার মানে তারাও আমাদের উপকার করেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তারা তো আমাদের উপকারই করেছে। চলো এই কলা গাছে ধরা মিষ্টি আনারস আমরা তাদের জন্য নিয়ে যাই। সবাই মিলে অনেক মজা করে খাবো। সত্যি টুনি, অসাধারণ কথা বলেছ। কাকলি মিষ্টি আনারস খেতে ভীষণ পছন্দ করে।
আনারস নিয়ে গেলে ও ভীষণ খুশি হবে। তো বন্ধুরা, আমাদের এই আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।